প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা শব্দভাণ্ডার আয়ত্ত করাটা বেশ কঠিন তাই না? শুধু গদবাঁধা মুখস্থ না করে আজ আমরা কিছু স্মার্ট কৌশল দেখব যা দিয়ে সমার্থক আর বিপরীতার্থক শব্দ মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। চলুন এই কৌশলগুলো এক এক করে দেখে নেওয়া যাক। আমরা মূলত এই 5টা ধাপে এগোব। প্রথমে দেখব আসল চ্যালেঞ্জটা কি, তারপর সেটার জন্য স্মার্ট সমাধানগুলো শিখব, আর সবশেষে কিছু বাস্তব প্রশ্ন দিয়ে নিজেদের ঝালিয়ে নেব। সত্যি বলতে বিসিএস বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতির সময় বাংলা ব্যাকরণের এই অংশটা আমার কাছে একটা বিশাল পাহাড়ের মতো মনে হয়। মানে শত শত শব্দের তালিকা দেখলে মনে হয় এত কিছু মনে রাখা তো প্রায় অসম্ভব। হ্যাঁ, এই অনুভূতিটা খুব স্বাভাবিক। আসলে শুধু তালিকা ধরে একটা একটা করে শব্দ মুখস্থ করাটা এটা ঠিক কাজের কথা না। এর চেয়ে অনেক বেশি কার্যকর আর বিজ্ঞানসম্মত উপায় আছে যা পুরো প্রস্তুতিটাকেই সহজ করে দেবে। আমাদের প্রথম আর সবচেয়ে শক্তিশালী কৌশলটা হলো থিম্যাটিক গ্রুপিং। এর পিছনের কারণটা খুব সহজ। আমাদের মস্তিষ্ক কিন্তু বিচ্ছিন্ন তথ্যের চেয়ে সম্পর্কিত তথ্যের মধ্যে সংযোগ তৈরি করে, খুব সহজে মনে রাখতে পারে। তাই আমরা শব্দগুলোকে বিষয় বা থিম অনুযায়ী গ্রুপ করে শিখব। এই যেমন ধরুন এই স্লাইডটার দিকে তাকান। এখানে সূর্যকে মূল শব্দ ধরে এর সব সমার্থক শব্দ যেমন রবি, ভানু, আদিত্য, মার্তণ্ড একসাথে আনা হয়েছে। এইভাবে একটা ছবির মতো করে শব্দগুলোকে যখন এক গ্রুপে মনে রাখবেন তখন দেখবেন সেগুলো আর বিচ্ছিন্ন মনে হবে না। ওহ, এবার বিষয়টা পরিষ্কার হচ্ছে। এলোমেলো তালিকার চেয়ে এটা তো অনেক বেশি গোছানো। যেমন এখানে জলের সব সমার্থক শব্দ পানি, বাড়ি, সলিল, নীর এক জায়গায় আছে। এভাবে শিখলে পরীক্ষায় গুলিয়ে ফেলার ভয়টা অনেক কমে যাবে। একদম তাই। আমাদের মস্তিষ্ক তো কোনো গুদামঘর নয়, এটা একটা নেটওয়ার্ক। যখনই শব্দগুলোর মধ্যে এমন সংযোগ তৈরি করে দেবেন সেগুলো আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিতে একদম গেঁথে যাবে। আচ্ছা, এবার আসা যাক বিপরীত শব্দের জন্য একটা দারুণ শর্টকাটে। বাংলা ভাষায় অনেক শব্দের বিপরীত রূপ কিন্তু উপসর্গ যোগ করে তৈরি হয়। এই উপসর্গগুলোর অর্থ জানা থাকলে অনেক সময় অজানা শব্দেরও বিপরীত রূপ অনুমান করা যায়। এই স্লাইডে দেখুন কিছু খুব সাধারণ উপসর্গ দেখানো হয়েছে। যেমন অ বা অন উপসর্গ সাধারণত না বা নেই অর্থ বোঝায়। একইভাবে দুহ বা দূর দিয়ে খারাপ অবস্থা, আর বি বা অব দিয়ে বিপরীত বা মন্দ কিছু বোঝানো হয়। আচ্ছা, তাহলে এই নিয়মটা একটু পরীক্ষা করে দেখা যাক। যদি মূল শব্দ হয় সৎ, তাহলে এই টেবিল অনুযায়ী এর বিপরীত শব্দ কি হতে পারে বলে মনে হয়? আমার মনে হচ্ছে অসৎ হবে, কারণ এখানে অ উপসর্গটা না বা নেতিবাচক অর্থ দিচ্ছে। তাই সতের আগে অ বসালে এর বিপরীত অর্থই তো প্রকাশ পাবে। একেবারে সঠিক। এই সাধারণ কৌশলটা পরীক্ষার হলে অনেক সময় বাঁচাবে আর আত্মবিশ্বাসও দেবে, বিশেষ করে যখন কোনো অচেনা শব্দ সামনে আসবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, উপসর্গের এই নিয়মের কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। এমন কিছু বহুল ব্যবহৃত শব্দ জোড়া আছে যেগুলো কোনো নিয়ম মানে না। এগুলোকে আমরা বলি পিওর জোড়া, যা সরাসরি মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই পিওর জোড়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নকর্তারা প্রায়ই এখান থেকে প্রশ্ন করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। তাই এগুলোর ওপর বিশেষ জোর দিতেই হবে। হ্যাঁ, এখন বুঝতে পারছি। যেমন কৃতজ্ঞ এর বিপরীত শব্দ হিসেবে অকৃতজ্ঞ মনে হলেও পরীক্ষার জন্য সঠিক উত্তর হবে কৃতঘ্ন। আবার জঙ্গমের বিপরীত স্থাবর। এগুলো তো উপসর্গের কোনো নিয়মই মানছে না, তার মানে এগুলোকে আলাদাভাবে মুখস্থ করতেই হবে। চমৎকার! কৌশলগুলো তো শেখা হলো। এখন জ্ঞানকে স্থায়ী করার সবচেয়ে ভালো উপায় হল অ্যাক্টিভ রিকল বা সক্রিয়ভাবে তথ্য মনে করার চেষ্টা করা। চলুন বিসিএস পরীক্ষার দুটো বাস্তব প্রশ্ন দিয়ে নিজেদের একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ কোনটি? আরে এটা তো একটু আগেই আলোচনা করা পিওর জোলার একটা ক্লাসিক উদাহরণ। এখানে তো উপসর্গের নিয়ম খাটবে না, মুখস্থবিদ্যাই আসল। সঠিক উত্তর হল খ, কৃতঘ্ন। দেখুন, আমরা কথা বলার সময় হয়তো অকৃতজ্ঞ শব্দটা ব্যবহার করি, কিন্তু প্রমিত বাংলা এবং পরীক্ষার জন্য একমাত্র সঠিক উত্তর হল কৃতঘ্ন। এটা সেই বিশেষ জোড়াগুলোর একটা যা মনে রাখা বাধ্যতামূলক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, সূর্যের প্রতিশব্দ কোনটি? এখানে আমাদের প্রথম কৌশলটা কাজে লাগাতে হবে, থিম্যাটিক গ্রুপিং। সূর্য গ্রুপে কোন কোন শব্দ ছিল সেটা মনে করলে উত্তরটা পাওয়া যাবে। সঠিক উত্তর হল গ, মার্তণ্ড। আর এখানে একটা খুবই সাধারণ কিন্তু কার্যকর ফাঁদ পাতা হয়েছে। বাকি তিনটা অপশন শশাঙ্ক, সুধাকর এবং ইন্দু, এই সবগুলোই আসলে চন্দ্রের সমার্থক। পরীক্ষকরা প্রায়ই সূর্য আর চন্দ্রের প্রতিশব্দ মিলিয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করেন। তাহলে
পুরো আলোচনার সারসংক্ষেপ হল এই 3 ধাপের কৌশল। প্রথমত, থিম বা বিষয় অনুযায়ী গ্রুপ করে সমার্থক শব্দ পড়ুন। দ্বিতীয়ত, উপসর্গ ব্যবহার করে বিপরীত শব্দ অনুমান করার কৌশল কাজে লাগান। এবং তৃতীয়ত, পরীক্ষায় বারবার আসা সেই বিশেষ পিওর জোড়াগুলো অবশ্যই মুখস্থ করে ফেলুন। আর এই কৌশলগুলো সহজে মনে রাখার জন্য এই চমৎকার ছড়াটি আত্মস্থ করে নিতে পারেন। এটা আপনাকে শুধু উপসর্গের নিয়মগুলোই মনে করিয়ে দেবে না, সাথে এটাও মনে করিয়ে দেবে যে কিছু মুখস্থ জোড়া আয়ত্ত না করে পরীক্ষায় পূর্ণ সফলতা পাওয়া কঠিন।